এই লড়াইয়ে যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়ে অন্ধত্ব নিয়ে, পঙ্গুত্ব নিয়ে এখনো প্রতিদিন গুজার করছেন, তাদের প্রতি গভীর মমত্ব আমরা আমাদের পক্ষে প্রকাশ করছি। মাঝে মাঝেই ভাবি যে আসলে আমরাও এমন এক পরিস্থিতিতে পড়েছিলাম যে হয়তো আরো বড় আকারের ক্ষতির শিকার হতে পারতাম, মৃত্যুও হতে পারত। যখন আজকে আহতদেরকে দেখি তখন সেটা ভীষণ যন্ত্রণা তৈরি করে, কারণ তাদের অবস্থানে নিজেকে যখন স্থাপন করি কি দুঃসহ জীবন নিয়ে তাদেরকে চলতে হচ্ছে। অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, এই কথাটা প্রায় প্রতিটা বক্তৃতাতেই আমাদের বলতে হচ্ছে যে আপনাদের প্রথম কাজ ছিল এই শহীদের তালিকা করা, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া, আহতদের চিকিৎসা এবং তাদের জীবনের দায়িত্ব নেওয়া। যাদের কোনো না কোনোভাবে যারা পঙ্গু হয়েছেন, কর্মক্ষমতা যাদের কমেছে, তাদের তো জীবনের দায়িত্ব নিতে হবে। এই বিষয়টি কালকেও আমাদের একটা সমাবেশ ছিল, গণসমাবেশ, সেখানেও শহীদ পরিবার থেকে তোলা হয়েছে। আমরাও বলছি বেশ দুঃখজনক। মানে কালকে এই কথাটা স্মরণে নিয়ে আসলো আমাদেরই এক নেতা ফিরোজ আহমেদ। রানা প্লাজা ধসের পরে 1175 জন শ্রমিক সেই ঘটনায় নিহত হয়েছে। ঘটনাচক্রে আমাদের দলের সাথে যুক্ত গার্মেন্টস শ্রমিক সংহতি তার সভাপ্রধান তাসলিমা আক্তার 1175 জন, প্রথমে দিন ছিল 1134 সরকারি হিসাবে। তো এই সরকারি হিসাবটা থেকে এটা 75 পর্যন্ত পৌঁছেছে, কারণ প্রতিটি শহীদ নিহত বাড়ি বাড়ি গার্মেন্টস সংহতির নেতাকর্মীরা গিয়েছিলেন, প্রতিটি নিখোঁজের বাড়িতে গেছেন যাদের হিসেব হয়নি, যার ফলে 1175 নাম্বার উঠেছে এবং সেটা সরকার স্বীকৃতি দিয়েছে। তাদের প্রত্যেকের নাম, পরিচয়, ঠিকানা, তাদের বেশিরভাগের গল্প, জীবনের গল্প, কারণ এটা একটা সংখ্যা না, সেটা বড় আকারের দলিলে করেছে গার্মেন্টস সংহতি। একটা তুলনামূলক ছোট সংগঠন, কয়েকজন কর্মী, আন্তরিকতা থাকলে এটা করা সম্ভব। এবং সারা দেশ ঘুরতে হয়েছে, কারণ এদের প্রত্যেকের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। আমাদের এই জুলাই অভ্যুত্থানে এ পর্যন্ত যে কয়টি হিসেব এসছে, আমরা একবার শুনলাম যে 1600-র অধিক আমাদের শহীদ। জাতিসংঘ বলেছে 1400+, সরকারি হিসাবে নাকি এখনো 800 কতজন হয়ে আছে। এইটা আমাদেরকে এইভাবে বলতে হচ্ছে, খুব দুঃখজনক। সরকারের তো বিরাট সংগঠন না, কোন কোন জেলায় শহীদ কতজন হয়েছেন এই তালিকা করা সরকারের দ্বারা সম্ভব। তার প্রতিষ্ঠান আছে, তার লোকবল আছে, আন্তরিকতা থাকলে প্রতিটি বাড়িতে যাওয়া সম্ভব। প্রতিটি শহীদের, প্রত্যেক শহীদের একটা জীবনের গল্প আছে, এটা সংখ্যা না, তার স্বপ্ন ছিল, সেইটাকে সামনে আনা দরকার। সেই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই জুলাইকে যদি সত্যিকার অর্থে উপলব্ধি করতে চাই যে আমাদের এই পুরো জনগোষ্ঠীর রাজনৈতিক জীবনে এটা একটা বিরাট বাঁক পরিবর্তন, তাহলে কিভাবে সেটা হলো, কাদের দ্বারা হলো এবং কোন মন্ত্রণায় তারা এই যে জীবন উৎসর্গ করার মতো জায়গায় গেলেন। মানুষের জীবনে কিন্তু সবচেয়ে মহত্তম মুহূর্ত এইটা, আপনি আপনার নিজের জনগোষ্ঠীর জন্য, সমষ্টির জন্য নিজের জীবনকে উৎসর্গ করার মতো মুহূর্তে পৌঁছে গেছে। এইরকম মহত্তম মুহূর্ত মানুষের জীবনে আর কি হতে পারে? সেই জায়গাটা আমাদের আসেনি। তো আমরা জুলাইয়ের অনেক রক্ষা করতে চাচ্ছি, চেতনা, জুলাইকে সবসময় কথা বলছি। এটা অনেকটা 71 সালের মতো হয়ে যাচ্ছে। 1971 সালেরও আমরা রাজনৈতিক ব্যবহার দেখেছি, মুক্তিযুদ্ধের চেতনা, লক্ষ লক্ষ শহীদের কথাও বলা হতো, কিন্তু সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, স্বপ্ন, সেইটাকে আসলে আর ধারণ করা হয়নি। আমাদের শহীদের গল্প হারিয়ে গেছে। আমরা যখন বলেছি যে শহীদদের তালিকা করেন, তাদের তো কোনো ঠিকঠাক মতো মর্যাদা হলো না। সেই জায়গায় আপনার
আমরা দেখলাম যে আজকেও একই ধারায় মনে হচ্ছে যাচ্ছে। এইসব দিক থেকে মনে হয় যে নতুন বন্দোবস্ত হচ্ছে না, বোধহয় পুরনো বন্দোবস্তই ধীরে 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 আবার শক্তি অর্জন করছে। মানে প্রথম ঘটনাতেই এই জায়গাটা দেখা যাচ্ছে। জুলাইয়ের সম্ভবত ব্যবহার ৭১ সালের মতো করে হবে কিনা, যে ৭১-এর নাম থাকবে, ৭১-এর চেতনার কথা বলা হবে, শহীদের কথাও বলা হবে, কিন্তু তারা হারিয়ে যাবেন যেমন শহীদেরা হারিয়ে গেছেন ৭১-এ, যেমন ৭১-এর প্রকৃত আকাঙ্ক্ষা হারিয়ে গিয়েছিল। তো এই রকম জায়গায় আমরা যাতে না যাই, তো তার লক্ষণগুলো ভালো নয় এবং এই লক্ষণগুলোর ব্যাপারে মনোযোগী হওয়া দরকার। এখনো সময় আছে এবং সরকারকে জবাবদিহি করতে হবে যে এই জুলাইয়ের শহীদের সংখ্যা, জুলাইয়ের শহীদদের নাম তালিকা, তাদের রাষ্ট্রীয় মর্যাদা, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া। এটা তো তুলনামূলকভাবে সংখ্যায় অনেক কম, ফলে এই কাজ করা মানে যেটা আমাদের ৭১ সালের শহীদের তালিকা করার চাইতে এটা অনেক সহজ কাজ ছিল। এই কথা বলার পরে যেটা বলবো যে এটা একটা সিম্পটম যে আমরা আসলে কতটা এগোচ্ছি। হ্যাঁ, এটা ঠিক যে আমরা বিচার এবং সংস্কারের ক্ষেত্রে আগেকার তুলনায় অনেকটু এগিয়েছি এবং সেটা কন্টিনিউয়াস একটা প্রেশার আছে, সেইটা আমাদের একটা সম্ভবত ইতিবাচক একটা চাপ, ইতিবাচক একটা উপাদান, যে কারণে হয়তো এটা এখনো হচ্ছে। কিন্তু তারপরেও বিচার নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ আছে, শহীদ পরিবারে ক্ষোভ আছে, আহতদের মধ্যে ক্ষোভ আছে, মানুষের মধ্যেও ক্ষোভ আছে। এখন এই যে ১৬০০ জনের তালিকা যদি হতো, আমাকে একজন উপদেষ্টা বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খোদাবক্স চৌধুরী সাহেব তিনি একবার বলেছিলেন যে তিনি চাচ্ছেন যে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য আলাদা করে মামলা হোক। এই তালিকা হলে কিন্তু সেই মামলাটা হওয়া সম্ভব ছিল। এই কাজটা করার কেন গেল না? এত বড় পুলিশ বাহিনী, এত বড় রাষ্ট্রশক্তি, তারা এই যে ১৬০০ জনকে তালিকাভুক্ত করা, তাদের জন্য প্রত্যেকটা মামলা করা, সেই জায়গাটা কিন্তু খুব দরকারি। কারণ প্রত্যেকটা ঘটনার একটা বিশেষ জায়গা আছে, দায় দায়িত্ব বিশেষ ব্যক্তিদের আছে। হত্যাকারী তো ৩০০ জন না, নির্দেশদাতারা আছেন, কিন্তু ওইখানে বিশেষভাবে যারা এটাকে বাস্তবায়ন করছে তাদেরকে দায়ে আনতে হলে ওই জায়গাটা খুব দরকারি ছিল। এই যে প্রত্যেকটা অন্তত মামলাটা ইনভেস্টিগেশন শুরু করা এবং চার্জশিট পর্যন্ত মানে মামলার প্রক্রিয়ায় যাওয়া, এইটা কিন্তু অন্তত পক্ষে সমস্ত পরিবারকে এই জায়গায় আনতো যে অন্তত বিচার শুরু হয়েছে। না হলে আজকে এই স্লোগানটা কেন তারা দেন যে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন আমরা যাবো না? বিচার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করে দেওয়া হলো, দায়টা কে নেবে? কেন বিচার এবং নির্বাচন মুখোমুখি হবে? একটা দেশের এখন রাজনৈতিক উত্তরণের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু সেইখানে বিচারের ব্যাপারে যে জায়গায় আমরা আছি সেই কারণে এসে নির্বাচনের যেটা করা হলো, তাহলে অনেকেই খুঁজবেন এখানে কি কোনো উদ্দেশ্য আছে। সতর্ক থাকেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেন। আমি আসলে অতীতে ফিরার চাইতে সামনের কথাই বলছি। হ্যাঁ, বিরাট চাপ ছিল বলে আমরা সংস্কারে আছি, সংস্কার নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি করতে একটা জায়গায় পৌঁছেছি। এই ন্যূনতম জাতীয় ঐক্যমত্য জাতীয় সনদ হবে। এইসব জায়গায় যে কয়েকটা প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে, অর্থাৎ ভিন্ন মত কিংবা আপত্তি আছে, সেটা সহ দলগুলোর আরো প্রস্তাবনা থাকতে পারে, সব নিয়ে তারা জনগণের কাছে যাবেন। আগামী জনপ্রতিনিধিরা ন্যূনতম যে জাতীয় ঐক্যমত্য কিংবা সনদ যেটা হয়েছে সেটা তো বাস্তবায়ন করবে, এটা বাস্তবায়ন করা সকলের জন্য বাধ্যতামূলক। আর যাদের আপত্তি আছে, আপত্তি প্লাস নিজস্ব প্রস্তাবনা নিয়ে তারা জনগণের কাছে যাবেন। জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবেন তারা সেটা বাস্তবায়নেরও অধিকার পাবেন। তাহলে দেখেন, সংস্কারের প্রস্তাব বাস্তবায়নের জন্য নির্বাচনটা একেবারে অঙ্গাঙ্গিভাবে প্রয়োজনীয়। আমরা বলেছিলাম যে এটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য কিংবা জাতীয় সনদ, এটা আমাদের সকলের জন্য অঙ্গীকার, বাস্তবায়নের বাধ্যতা। কিন্তু আমরা এও মনে করি যদি এটা একটা অর্ডিন্যান্স আকারে জারি করা হয় যে আগামী সংসদ এটাকে বাস্তবায়ন করতে বাধ্য থাকবে, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, বরং সেইটা জনগণের আকাঙ্ক্ষাকেই পূরণ করবে। কাজেই সেই সব বিষয়টাও রাজনৈতিক দলগুলোকে বিবেচনায় রাখা দরকার।
জুলাইয়ের একটা ঘোষণা দরকার, অর্থাৎ জুলাই অভ্যুত্থানটা কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে এবং এই অভ্যুত্থান থেকে আমাদের কি কি আকাঙ্ক্ষা, স্বপ্ন কিংবা নির্দেশনা আজকে সামনে হাজির হয়েছে। এই তো একটা ঘোষণা। ৭১ সালের মুক্তিযুদ্ধে একটা ঘোষণা ছিল, আজকে এই জুলাই আন্দোলনে একটা ঘোষণা, যদি এটা পোস্ট হচ্ছে, মানে ঘটনার পরে তৈরি হচ্ছে। ঘটনার পরে যেহেতু তৈরি হচ্ছে, তাহলে আপনাকে সকল আন্দোলনকারীদের নিয়ে এটা করতে হবে, সবার মতামত যুক্ত করতে হবে। সবার মতামত ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছে। সরকার এখনো কেন জুলাই ঘোষণাপত্র ঠিক করতে পারলো না? 5 তারিখের আগে এসে হুড়োহুড়ি করা হচ্ছে এবং সবাইকে ড্রাফট ঠিক মতো দেওয়া হচ্ছে না। আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন না, এই কথা মনে রাখবেন। এটাই শেষ দিন নয়, এই অংশগ্রহণের জায়গাটা দরকার। তো জুলাই ঘোষণাপত্র যেহেতু এটা আন্দোলনের ভেতর থেকে একটি পক্ষ কিংবা একটি দল কিংবা একজন ব্যক্তি দিয়ে দেননি, ফলে আন্দোলনকারী সকলের সম্মতের ভিত্তিতে করতে হবে, তাহলে সবাইকে যুক্ত করতে হবে এবং সেই যুক্ত করার কাজগুলো আপনাদের দায়িত্ব। এই সব রাজনৈতিক কাজ করা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ ছিল। কিন্তু আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি, 5ই আগস্ট 2024 যে সিদ্ধান্ত হয়েছিল সেনা ভবনে কিংবা এমনকি বঙ্গভবনে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা এই ছাত্র গণ অভ্যুত্থানের ছাত্রদের অগ্রণী ভূমিকার একটা নেতৃত্বকারী শক্তি, তাদের প্রতিনিধিদের সাথে আলোচনার ভিত্তিতে পরবর্তী রাজনৈতিক করণীয় ঠিক হবে। কিন্তু তারাই এককভাবে সিদ্ধান্ত নেবেন সেরকমটাও এমন কথা ছিল না। রাজনৈতিক দলগুলো এককভাবে সিদ্ধান্ত নেবে সেরকম কোনো কথা ছিল না। সবাই মিলে আমরা সিদ্ধান্ত নেব সেই কথাটা ছিল। সবাই মিলে সিদ্ধান্ত কতটা নেওয়া হয়েছে, এই সরকার গঠন কিভাবে হবে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হলে কি কি করতে হবে, এবং সেটা ওই মুহূর্তেই জরুরি। 6, 7, 8 প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ ছিল। যে কোনো অভ্যুত্থান কিংবা বিপ্লবের পরে ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আপনি যা ওই 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টার মধ্যে করতে পারেন, যা 90 ঘন্টার মধ্যে করতে পারেন, তা 1 মাস পরে, 1 বছর পরে করতে পারেন না। সুতরাং ওই মুহূর্তে সকল আন্দোলনকারী শক্তির মতামতের ভিত্তিতে করণীয় ঠিক করার জন্য যে প্রয়োজনীয় বসা, সেটা বসা হয়নি। এমনকি অন্তর্বর্তী সরকার গঠনের পরও অন্তর্বর্তী সরকার রাজনৈতিক পক্ষগুলো নিয়ে রাজনৈতিক গতিমুখ কোন দিকে হবে সে বিষয়ে কথা বলেনি। 13ই আগস্ট তারা প্রথম ডেকেছেন 15ই আগস্টের পরিণতি কি হবে সেটা নিয়ে আলোচনা করার জন্য। আমরা বলেছি রাজনৈতিক কাউন্সিল করেন, জাতীয় রাজনৈতিক কাউন্সিল করেন, আপনারা সেটা করেননি। এই সব কিছু এই অভ্যুত্থানের অর্জনের এক একটা ফাঁক। এই ফাঁকগুলো আমাদেরকে ভবিষ্যতে ভোগাবে। আমরা এর পরও এত সত্ত্বেও বারবার বলেছি যে এইখানে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে। কারণ একটা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, শেষ করছি ভাই, আর 1 মিনিট, নাহলে হঠাৎ করে শেষ করে ফেললে এটা খারাপ দেখায়। আপনি দিয়েছেন, দেখেছি। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ আমাদের করতে হবে। একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করার মানে হচ্ছে, যেটা এখন নির্মিত হয়নি, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, ফলে দ্বন্দ্ব সংঘাত থাকে, কিন্তু সেটা মীমাংসার পথটা ওই গণতান্ত্রিক ব্যবস্থাতেই সম্ভব হয়। কিন্তু যে ব্যবস্থা এখনো নির্মিত হয়নি, সেখানে যদি আমরা এখন দ্বন্দ্ব সংঘাত করি, তাহলে পতিত ফ্যাসিস্টরা এর সুবিধা নেবে এবং তার দেশি বিদেশি সমস্ত প্রভুরা এটার সুবিধা নেবে। কাজে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করা দরকার। এই কথা গত 24শে আগস্ট থেকে এখন পর্যন্ত প্রতি মুহূর্তে আমরা বলছি, এবং আমাদের বিচার, সংস্কার, নির্বাচন, এই 3-এর রোডম্যাপ নিয়ে কোনো রকম বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে এবং তাদের বিষয়ে সতর্ক থাকা দরকার। প্রত্যেকের মনে রাখা দরকার, ক্রেডিটবাজি চলছে। হ্যাঁ, ক্রেডিটবাজি বেশি দিন টেকে না, আবেগের উপরে দাঁড়িয়ে থাকা রাজনীতিও বেশি দিন টেকে না। প্রত্যেকের এটা মনে রাখা দরকার, বাংলাদেশটা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন, বিশেষভাবে 11 সালে যখন তিনি ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পঞ্চদশ সংশোধনী করলেন, তার পর থেকে এটা যে একটা ফ্যাসিস্ট সরকার হতে যাচ্ছে এটা পরিষ্কার হয়েছে। এবং তারপর থেকে যত লড়াই হয়েছে, এই লড়াই
বাংলাদেশের মানুষকে বারুদের স্তূপে পরিণত করেছিল। কেবল ক্ষোভে বারুদের স্তূপ নয়, প্রতিটি স্লোগান আজকে যা দেওয়া হচ্ছে তা রাজনৈতিকভাবে তোলা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর দরকার, গণতান্ত্রিক সংবিধান দরকার, নতুন একটা সামাজিক রাজনৈতিক চুক্তি দরকার, জাতীয় সনদ দরকার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। প্রত্যেকটা প্রশ্ন বাংলাদেশের মানুষের এই রাজনৈতিক সংগ্রাম থেকে উঠেছে। আজকে সেইটা নিয়ে আমরা এগোচ্ছি। এই এগিয়ে যাওয়া মনে রাখা দরকার সকলের সম্মিলিত ফল। রাজনৈতিক দলের সংগ্রামের ভিত্তিতে বারুদের স্তূপ তৈরি হয়েছে, আর ছাত্ররা আত্মাহুতি দিয়ে সেখানে স্ফুলিঙ্গ হিসাবে দাবানল সৃষ্টি করেছে। এই পুরো পথ পরিক্রমায় কেউ যদি সকলকে বাদ দিয়ে মুষ্টিমেয়ের সংকীর্ণ কৃতিত্ব দাবি করেন, তাহলে তারা অভ্যুত্থানের সাথে যথেষ্ট ন্যায় বিচার করবেন না, তার পরিণতিও তাদের ভোগ করতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।